হ্যালো অডিয়েন্স, টিএলসিসি অনলাইন প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি হিবেল। বরাবরের মতোই আমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় এবারও আলোচ্য বিষয় কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 3। এবার আমাদের মূল বিষয়টি হচ্ছে প্রভার্ব, যাকে আমরা বাংলায় চিনি প্রবাদ বাক্য হিসেবে। প্রবাদ বাক্য অ্যান্সার করার সময় আমাদের অধিকাংশ সময় মুখস্থ নির্ভর হতে হয়, কারণ মুখস্থ নির্ভর না হয়ে নতুন কোনো ক্রিয়েটিভিটি যদি আমরা প্রবাদ বাক্যে দেখাতে চাই তাহলে আমাদের অ্যান্সারটা কারেক্ট নেবে না। যেমন 10-এর লাঠি 1-এর বোঝা, এখানে যদি আমরা 11-র লাঠি 1-এর বোঝা দিতে যাই তাহলে আমাদের অর্থে হলেও মূল বাক্যে হলেও আমাদের অ্যান্সারটি নেবে না। যেমন ইচ্ছা থাকিলেই সব কিছু করা যায়, এই বাক্যটিও যেমন সঠিক, কিন্তু পরীক্ষায় শুধু আমাদের কারেক্ট অ্যান্সার হিসেবে নেবে ইচ্ছা থাকিলেই উপায় হয়। তো মুখস্থ নির্ভর এই বিষয়টিকে কিভাবে বোঝার মাধ্যমে সহজে আয়ত্ত করা যায় সেই চেষ্টাই থাকবে আজকে আমাদের ক্লাসে। তো আসুন শুরু করা যাক। প্রথম উদাহরণস্বরূপ, হোয়ার দ্যার ইজ এ উইল, যেখানে উইল আছে, যেখানে ইচ্ছা আছে সেখানে কি আছে? কিছুক্ষণ আগেই বলছিলাম যেখানে ইচ্ছা আছে সেখানেই আছে উপায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উইল শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, তাহলে আমাদের দরকার একটা উপায়। যেখানেই আছে একটা উইল সেখানেই আছে একটা ওয়ে, মানে পথ বা উপায়। হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, তাহলে বাংলা করলে দাঁড়াচ্ছে ইচ্ছা থাকিলে উপায় হয়। তাহলে আমরা শুধু খেয়াল রাখবো এখানে আমাদের মূল ওয়ার্ড কোনগুলো, এখানে হচ্ছে ইচ্ছা, উইল দিয়ে দিছে পরীক্ষায়, আমাদের শুধু খেয়াল রাখতে হবে উপায়। উপায়টা কি? ওয়ে। গেল, হয়ে গেল। দ্বিতীয়টা দেখে নিই, আ ফ্রেন্ড ইন নিড, নিডের বন্ধু, প্রয়োজনের বন্ধুই আসল বন্ধু বা খাঁটি বন্ধু। আমরা দুই বন্ধু আর ভাল্লুকের গল্প থেকে এটা অনেক আগেই শিখেছি যে প্রয়োজনের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। আ ফ্রেন্ড ইন নিড, প্রয়োজনের বন্ধুই হয় একজন বন্ধু। কেমন বন্ধু? খাঁটি, খাঁটি বা আসল। তো আসল বা খাঁটি ইংরেজি করলে কি দাঁড়ায়? ইনডিড। তাহলে আমাদের শুধু খেয়াল রাখতে হবে এই শব্দটার দিকে, যে আর এই শব্দটার দিকে, যে প্রয়োজনের বন্ধুই হচ্ছে খাঁটি বন্ধু, নিডের বন্ধুই হচ্ছে ইনডিড বন্ধু। তাহলে নিড প্রয়োজন আর ইনডিড খাঁটি বা আসল। এখন লিখে ফেলি বাংলাটা, বিপদে বন্ধুর পরিচয় হয় বা প্রয়োজনের বন্ধুই প্রকৃত বন্ধু। চলে যাচ্ছে পরের প্রবাদে। মেক হে হোয়াইল ড্যাশ স্ট্রাইক দ্য আয়রন ড্যাশ। বোঝার চেষ্টা করি। মেক হে, হে মানে হচ্ছে খড়। খড়কে মেক করো, তৈরি করো মানে কি? খড় যখন ভিজে আছে তখন খড়কে শুকাও। খড়কে শুকাও কখন? নিশ্চয়ই বর্ষার সময় নয়। খড়কে শুকাও যখন প্রখর সূর্য, প্রখর রৌদ্র, যাতে খড় দ্রুত শুকায়। তাহলে মেক হে হোয়াইল, যখন, হোয়াইল হচ্ছে যখন, দ্য সান শাইন্স, যখন সূর্য শাইন করে, কিরণ দেয়, তখনই তুমি খড়কে শুকাও। দ্বিতীয়টাই দেখি, স্ট্রাইক দ্য আয়রন, আয়রন মানে লোহা, লোহাটাকে তখনই আঘাত করো। কখন লোহাকে আঘাত করলে বিভিন্ন রূপ দেওয়া যেতে পারে? নিশ্চয়ই যখন লোহাটা গরম, ঠান্ডা নয়। তাহলে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল, যখন, ইহা হয় মানে লোহাটি হয় হট। তাহলে আমরা যদি দুইটা বাক্যকে আবার একটু ডিপলি দেখি, মেক হে হোয়াইল দ্য সানশাইন্স, তখনই খড় শুকাতে দাও যখন সূর্য প্রখর বা কিরণ দিচ্ছে। স্ট্রাইক দ্য আয়রন, লোহাটিকে তখনই আঘাত করো। হোয়াইল ইট ইজ হট, যখন এটা গরম। তার মানে কি এখানে বোঝাচ্ছে সময়ের কাজ সময়ে করো, সময়ের মতো কাজ করার গুরুত্ব বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ঝোপ বুঝে কোপ মারো, অথবা, অথবা সময়ের কাজ সময়ে করো। ওকে, মানে উপযুক্ত সময় কাজ সমাধা করো। ডেঞ্জার কামস হোয়ার, বিপদ আসে সেখানে। বিপদ কোথায় আসে? সেখানে। বিপদ কোথায় আসে? বিপদ সেখানেই আসে যেখানে বিপদকে আরো বেশি ভয় পাওয়া হয়, বেশি আতঙ্কিত হওয়া হয়, সেখানেই বিপদ আসে। তাহলে যখনই আমরা বিপদকে আরো বেশি ভয় পাবো তখন বিপদ আরো বেশি বেশি সেই জায়গায় আসবে। তাহলে বাংলা আগে আগে ইংরেজিতে লিখে নিই, ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার
ইজ ফিয়ার্ড, যেখানে ডেঞ্জারকে আরো ফিয়ার করা হবে। একটু মূল অর্থটা মনে রাখবো, ফিয়ার মানে ভয় পাওয়া, ডেঞ্জারকে যেখানেই আমরা ভয় পাবো সেখানেই ডেঞ্জার আসবে। আর এটাকে আমরা বাংলা কোন প্রবাদে হিসেবে চিনি? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তবুও আমরা খেয়াল করি এখানে তো আমাদের বাঘ, টাইগার বা সন্ধ্যা ইভিনিং কিছুই নেই, আমাদের তো পরীক্ষা এরকমই থাকবে যে ডেঞ্জার সেখানেই আসে যেখানে ডেঞ্জারকে কি করা হয়? ফিয়ার করা হয় বা ভয় পাওয়া হয়। তাহলে আমরা শুধু ওয়ার্ডটা খেয়াল রাখবো, ডেঞ্জারের সাথে ফিয়ারের সাথে সম্পর্ক। ফিয়ার করলে ডেঞ্জার আরো বেশি বেশি আসে। অল দ্যাট গ্লিটার্স, যা কিছুই গ্লিটার করুক না কেন, গ্লিটার করা মানে জলজল করা, চকচক করা, শাইন করা, যা কিছুই শাইন করে তা সবই স্বর্ণ নয়। মানে মানুষের বাহ্যিক অবস্থা দেখেই তার অন্তরের সৌন্দর্য বা অন্তরের অবস্থা বিচার করা ঠিক নয়। কারণ বাইরে থেকে যা কিছু জলজল করে তা আসলে জাজল্যমান বা উজ্জ্বল নাও হতে পারে, তা আসলে কুৎসিত হতে পারে। অল দ্যাট গ্লিটার্স, যা কিছু জলজল করে তা নিশ্চয়ই স্বর্ণ নয়। ইজ নট স্বর্ণ। গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা অনেকটা আক্ষরিক অনুবাদের মতোই হয়ে গেল। চকচক করলেই সোনা হয় না। তাহলে এটা আর খুব বেশি মনে রাখার কোনো প্রবলেম নেই, কারণ আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ একই রকম হয়ে যাচ্ছে। এখানে অল দ্যাট গ্লিটার্স, যা কিছু গ্লিটার করুক না কেন সবকিছু স্বর্ণ নয়, ইজ নট গোল্ড। গ্রাস্প অল, সবকিছু যদি গ্রাস্প করতে চায়, অন্যায়ভাবে যদি সবকিছুকে আঁকড়ে ধরতে চায়, তাহলে সবকিছু হারাতে হয়। লস অল, এটা তো গেল আক্ষরিক অনুবাদ। সবকিছু গ্রাস্প করতে গেলে সবকিছু লস করতে হয়। এর প্রবাদের বেলায় কি দাঁড়ায়? অতি লোভে তাঁতি নষ্ট। এখানে তাঁতি মানে যে তাঁত বলে সে না, কোনো দ্রব্যের তাঁত গুণ বা উৎকৃষ্ট গুণ নষ্ট হয়। অতিরিক্ত লোভ করতে গেলে সবকিছু হারাতে হয়। যদি সবকিছু গ্রাস্প করতে চায় তাহলে সবকিছু লস করতে হয়। তাহলে আমরা শুধু খেয়াল রাখবো গ্রাস্প আঁকড়ে ধরা আর লস হারানো। ব্যাড ওয়ার্কম্যান, একজন খারাপ কর্মী, খারাপ না পরে করি একজন অদক্ষ কর্মী, যে কর্মীর দক্ষতা নেই, একজন অদক্ষ কর্মী quarrels with his tools, একজন অদক্ষ কর্মী ঝগড়া করে তার টুলের সাথে। টুল মানে তার যন্ত্রপাতি বা উপাদান, তার উপাদানের সাথে ঝগড়া করে। মানে কি? একজন অদক্ষ কর্মী, ধরে নেই একজন অদক্ষ রাঁধুনি, সে বলতেছে রান্নার কড়াইটা ভালো না, নইলে খুন্তিটা ভালো না, নইলে মশলার মান ভালো না। কিন্তু সে যে রান্না করতে পারছে না এই বিষয়টি সে স্বীকার করছে না বা মেনে নিতে চাইছে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা কর্মীটা অদক্ষ, সে শুধু ঝগড়া করতেছে, তার সে নিজের দোষ অস্বীকার করে সে শুধু ঝগড়া করতেছে বারবার তার টুলসের সাথে। টুল মানে তার যন্ত্রপাতি বা উপাদানের সাথে। বাংলায় প্রবাদ করলে কি দাঁড়ায়? নাচতে না জানলে, নাচতে না জানলে উঠান বাঁকা। এখানে তো কোথাও উঠান মানে ইয়ার্ডও নাই, আর নাচার ড্যান্সও নাই। তাহলে আমরা কিভাবে খেয়াল রাখবো? একজন ওয়ার্কম্যান কেমন ওয়ার্কম্যান? ব্যাড ওয়ার্কম্যান। ব্যাড ওয়ার্কম্যান করে কি? ঝগড়া করে। কার সাথে ঝগড়া করে? তার টুলগুলোর সাথে। টুলগুলো মানে তার উপাদান বা যন্ত্রপাতি। স্টিচ ইন টাইম, সময় মতো একটা স্টিচ, স্টিচ মানে সেলাই, সময় মতো একটা সেলাই যদি দেওয়া হয় তাহলে 9টা সেলাই কম লাগে। মানে যেখানে 10টা সেলাই লাগতো সেখানে একটা সেলাইতে কাজ হয়ে গেছে, যদি সেই সেলাইটা সময় মতো দেওয়া যায়। আর স্টিচ ইন টাইম, সময় মতো একটা সেলাই কয়টা সেলাইকে সেভ করে দেয়? 9টা সেলাইকে সেভ করে দেয়। স্টিচ ইন টাইম সেভস 9। তো এই প্রবাদটিকে আমরা বাংলায় কি জানি? সময়ের এক ফোর
অসময়ের 10 ফোঁড়। সময় মতো 1 ফোঁটা দিলে যে কাজ হয়, অসময়ে 10 ফোঁটায় সেই কাজ নাও হতে পারে। তো এখানে কোনো ফোর বা ফোঁটা কিছুই নাই। আমাদের এখানে পরীক্ষা থাকবে স্টিচ মানে সেলাই। আমরা শুধু মনে রাখবো সময় মতো একটা সেলাই যেহেতু দিছি, কয়টা সেলাই সেভ হয়ে গেল? 9টা সেলাই সেভ হয়ে গেল। সেভস 9। A man is born free, একজন মানুষ জন্ম নেয় স্বাধীনভাবে। এটা প্রবাদের চেয়ে এটা যতটা না প্রবাদ, তার চেয়ে মূলত হচ্ছে এটা একজন দার্শনিক রুশো, বিখ্যাত দার্শনিক রুশো, ফরাসি বিপ্লবে যার অনেক বিখ্যাত উক্তি ছিল ফরাসি বিপ্লবকে ঘিরে, সেই রুশোর একটা বিখ্যাত উক্তি, মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শেকলে বাঁধা। জন্ম তো নয় সে স্বাধীনভাবে, কিন্তু যখন সে বিভিন্ন কাজ করতে যায় তখন দেখে যে সে প্রকৃতির শৃঙ্খলে বাঁধা, সমাজের শৃঙ্খলে বাঁধা, নিয়মের শৃঙ্খলে বাঁধা। এটা হচ্ছে রুশোর একটা বিখ্যাত উক্তি। আ ম্যান ইজ বর্ন ফ্রি বাট, কিন্তু এভরিহোয়ার, সর্বত্র, সে হয় শেকলে বাঁধা। হি ইজ ইন চেইন। তাহলে এটা যতটা না প্রবাদ, তার চেয়ে বেশি হচ্ছে কি এটা একটা উক্তি। আ ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শেকলে বাঁধা। এটা আমরা মনে রাখবো রুশোর উক্তি হিসাবে। দেখে নেব এবার আমরা আমাদের শেষ প্রবাদটি, টু মাচ কার্টেসি। কার্টেসি মানে আমরা জানি সৌজন্য। সৌজন্য আমাদের জীবনে খুবই দরকার আছে। সৌজন্য অনেক কিছুর মাপকাঠি, অনেক ভদ্র আচরণের মাপকাঠি সৌজন্য। সৌজন্য দিয়ে আমরা একজন ব্যক্তিকে অনেক অংশে জাজ করে নিতে পারি, কিন্তু যেখানে সৌজন্য প্রয়োজনের চেয়ে অধিক, টু মাচ কার্টেসি, যেখানে অনেক বেশি সৌজন্য, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম বা মতলব আছে। তাহলে টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট। এখানে ক্রাফট শব্দের অর্থ তো জানি আমরা শিল্প, হ্যান্ডিক্রাফট জানি হস্তশিল্প, কিন্তু ক্রাফটের আর একটা মিনিং আছে, সেটা হচ্ছে চালাকি বা ধূর্ততা। তো নিশ্চয়ই এখানে শিল্প অর্থে ব্যবহৃত হয়নি, এখানে ব্যবহৃত হয়েছে ধূর্ততা অর্থে। টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট। যেখানে অতিরিক্ত সৌজন্য সেখানে নিশ্চয়ই কোনো না কোনো মতলব বা ফন্দি আছে বা কোনো চালাকি আছে। তো এই ছিল আজকের আমাদের আয়োজন। আমরা প্রবাদ বাক্যকে মুখস্থ নির্ভর না করে আমরা বুঝে বুঝে করার চেষ্টা করি, তাহলে আমরা মনে হয় খুব সহজে আয়ত্ত করতে পারবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো টপিকে। ধন্যবাদ।